শুভ দুপুর। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আপনাদের সাথে আছি আমি হোসাইন শাহাদাত। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মহাপরিকল্পনা 2025-26-এর খসড়া নিয়ে হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা সিপিডি। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির গবেষকরা বলেন, এই মহাপরিকল্পনা বিগত সরকারের সময়ে নেয়া 2023 সালের মহাপরিকল্পনার চেয়েও খারাপ হয়েছে। বিদ্যুৎ এবং জ্বালানি মহাপরিকল্পনার খসড়া পাশ হলে জ্বালানি রূপান্তর ভয়ঙ্করভাবে উল্টো পথে যাবে বলে মনে করছে সিপিডি। সংস্থাটি বলছে, নতুন মহাপরিকল্পনাও এলএনজি নির্ভর, যেখানে নবায়নযোগ্য জ্বালানি খাতকে গুরুত্ব দেওয়া হয়নি। নির্বাচনকে সামনে রেখে তাড়াহুড়া করে কাদের খুশি করতে এই মহাপরিকল্পনা করা হয়েছে এমন প্রশ্ন রেখেছে সিপিডি। তাই এটি স্থগিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। কেন এই মহাপরিকল্পনার ভিতরে মিশন এবং ভিশনে কেন যথাযথভাবে নবায়নযোগ্য জ্বালানির রিফ্লেকশন নেই? কেন এখানে রিসোর্স অপটিমাইজেশনের নাম করে অভ্যন্তরীণ কয়লাকে ব্যবহার করার জন্য গুরুত্ব দেওয়া হচ্ছে? এদিকে এলপিজি বাজারে বাড়ছে নিয়ন্ত্রক চ্যালেঞ্জ। খাত সংশ্লিষ্টদের মতে, বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামোতে দ্রুত সংস্কার না হলে ভবিষ্যতে এই শিল্প বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ লোআব আয়োজিত এক আলোচনায় এসব বিষয় উঠে আসে। এ সময় জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, বর্তমান নিয়মকানুন অপরিবর্তিত থাকলে ক্রমেই বাড়বে কমপ্লায়েন্স ব্যয়, কমবে ব্যবসার প্রতিযোগিতা সক্ষমতা। এলপিজি সংরক্ষণ এবং অবকাঠামো খাতে নতুন বিনিয়োগ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী বিনিয়োগে বেসরকারি উদ্যোক্তারা আগ্রহ হারাতে পারে বলে মনে করছেন তারা। গ্যাসের স্বল্পতা অনেকদিন ধরে বিরাজ করছে, এখন এটা আশঙ্কাজনক পর্যায়ে চলে যাচ্ছে। সারা ঢাকা শহরে এখন গ্যাসের সংকট, এলপিজি সংকট, এর মাঝে এলপিজি সংকট হওয়াতে সবার নাগরিকের নাভিশ্বাস উঠে যাচ্ছে। মূল্য যেটা নির্ধারণ করা হয় সেখানে আরেকটু স্বচ্ছতা আনা দরকার, কারণ হলো এই গ্যাপ থাকলে কিন্তু বিজনেস করতে পারবে না। দর্শক, সিরডাপ মিলনায়তনে এলপিজি অপারেটর্স অফ বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় সেখানে এখনো সেই অনুষ্ঠানটি চলছে। আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই, বক্তারা কথা বলছেন, আমরা সেখানকার সবশেষ পরিস্থিতি জানতে চাই। সেক্রেটারি আছে বলতে পারবেন, আমরা কোনো সময় পুরো কাগজ পাই নাই। সো এখানে তথ্যের ঘাটতি আছে এবং ডাটা ঘাটতি আছে। সো এটা আমরা মনোযোগ দিব যাতে এটা কমপ্লিট হয়। যেমন আমদানির ক্ষেত্রে এটা এখন আর থাকবে না সমস্যাটা, কারণ আমরা নাও উই আর টেকিং ইনফরমেশন ফ্রম এনবিআর ডাইরেক্টলি। এটা এনবিআর অ্যাক্সেস ছিল না আমাদের। যেমন মজা ছিল, এটা শুনে অবাক হবেন আপনারা। দর্শক, সিরডাপ মিলনায়তনে এলপিজি অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠান চলছে। সেখানে এলপিজি বাজারের যে বর্তমান সংকট এবং পুরো খাতের যে সংকট, সেটি নিয়ে নানান বিষয় উঠে এসেছে। আমরা দেখতে পেয়েছি, আমাদের কাছে বিশ্ব ব্যাংকের একটি খবর আছে। চলতি অর্থ বছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 4.6%, এমন পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। তবে পরের বছর সেটি বৃদ্ধি পেয়ে 6.1% দাঁড়াবে। বুধবার বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস জানুয়ারি সংস্করণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রবৃদ্ধির পূর্বাভাস বৃদ্ধির কারণ হিসেবে বিশ্বব্যাংক বলছে, মানুষের ভোগ ব্যয় বাড়বে এবং মূল্যস্ফীতির চাপ কমে আসবে। এছাড়া 2026 সালের শুরুতে জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক অনিশ্চয়তা কমে আসবে। বিশ্বব্যাংক আরও বলেছে, ঋণের প্রবাহ কমায় ব্যবসা বাণিজ্যের প্রসারে বাধা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের কারণেও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। দর্শক, বিশ্বব্যাংকের এই পূর্বাভাস নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। বিশ্বব্যাংক বলছে যে আগামী বছর বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে, প্রবৃদ্ধি বাড়বে 6.1%, বেশ ভালো প্রবৃদ্ধি হবে। কিন্তু সেটি কিভাবে হবে সে বিষয়টা নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যারিস্টার AM মাসুম, কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক। জনাব মাসুম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। আপনার কাছ থেকে শুরুতেই যেটি জানতে চাইবো, যে প্রশ্নটি আমি রাখলাম সেটি হচ্ছে, বিশ্বব্যাংকের এই পূর্বাভাসটাকে কতটা বাস্তবসম্মত মনে করছেন? আসলে আমাদের যদি ওভারঅল সিচুয়েশনটা দেখি এবং এটাকে যদি আমি কানেক্ট করি, তাহলে আমাদের এই 5 আগস্টের পরে যে ঘটনাগুলি ঘটেছে, এখানে যে পজিটিভ রিমার্কস আমরা যেটা দেখেছি সেটা হলো, ধরেন স্পেশালি আমাদের এইটা 4.6 বা
তার চাইতে বেশি হওয়ার যেই প্রবণতা, সেটার যদি আপনি ইনিশিয়াল স্টেজ যেটা ধরেন, স্পেশালি আমরা আমাদের যে রিজার্ভ দেখেছিলাম এবং কারেন্সি এক্সচেঞ্জ, সেখানে একটা আনস্টেবল সিচুয়েশন ছিল, সেটা কিন্তু অলরেডি আমরা দেখছি যে একটা স্টেবল সিচুয়েশনে চলে আসছে। সেকেন্ড যেটা পয়েন্ট, সেটা হলো যে ইনফ্লেশন। সেই ইনফ্লেশনটা আমরা দেখেছিলাম 10%-এর উপরে চলে গিয়েছিল, কিন্তু সেটাকে আমরা দেখছি যে 8-এর মধ্যে নিয়ে আসছে, কিন্তু এটাকে আরো নিচে নিয়ে আসতে হবে, যেটা আমরা পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো দেশে দেখেছি। কিন্তু বাংলাদেশে যেটা, বিকজ এটা অনলি বাংলাদেশ ব্যাংকের কারণে না, এটা আপনাকে টোটাল সাপ্লাই চেইন, যেখানে বাণিজ্য মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনভলভমেন্ট লাগবে, এবং সে কারণে এটা ইনফ্লেশনটা কমিয়ে আনা। এখন যেটা বলতে হবে যে যেহেতু আমরা 4.6 বা আমাদের যেটা টার্গেট, একসময় আমরা চিন্তা করতাম যে 7 পয়েন্ট অ্যাভোভ আমাদের গ্রোথ হবে, সেই জায়গাটা আমরা স্টাগনেন্ট কোথায় রয়ে গেছি। আমরা যদি দেখি যে ব্যাংকিং সংস্কার হয়েছে, কিন্তু ব্যাংকিং সংস্কারে যেটা ব্যাংকারদের বা ব্যাংক থেকে যে ইনভেস্টমেন্টটা হচ্ছে, সেটা দেখবেন যে জেনারেলি তারা ট্রেজারি বন্ডে ইনভেস্টমেন্ট করছে, এবং সেখান থেকে তারা একটা পজিটিভ পাচ্ছে, যার জন্য তাদের আর এই দিকে যে এই যে প্রাইভেট ক্রেডিট গ্রোথটা যেটা আপনি দেখেছেন যে 6.3 বা 6.5 এ স্টাক হয়ে রয়েছে, এইটাকে ডেভেলপ, যদি আপনার ইনভেস্টমেন্ট না হয় তাহলে কিন্তু আপনি গ্রোথ পাবেন না। এট দি সেম টাইম আমরা যদি দেখি যে পাবলিক সেক্টরের যে গ্রোথ, সেখানেও কিন্তু একটা স্ট্যাগনেন্ট সিচুয়েশন। কারণ হলো পাবলিক সেক্টরে আপনারা দেখেছেন যে এই যে 5টা ব্যাংকের যে মার্জার হবে, সেখানে কিন্তু প্রায় 20,000 কোটি টাকা, যেটা কিন্তু বাজেটে অ্যালোকেশন ছিল না, সেটা কিন্তু এই ব্যাংকিং সেক্টর থেকে লোন নিয়ে কিন্তু সেইটা দিচ্ছে। এবং অনেক ধরনের খরচ, এই যে ইলেকশন হবে দেখে এই যে খরচগুলি, সেইটাও কিন্তু বহু ধরনের খরচ হচ্ছে, কিন্তু সেইটা কিন্তু কোনো ডেভেলপমেন্ট পারপাস হচ্ছে না, সেটা কিন্তু একটা মানে আনডেভেলপমেন্ট রিজনের হচ্ছে। তো এই যে ডেভেলপমেন্ট পারপাসে যদি আপনি দেখেন, আমাদের যে এডিপির আপনি দেখেছেন যে 2,38,000 কোটি টাকার আমাদের যে বাজেট বরাদ্দ ছিল, সেই বরাদ্দ থেকে অনলি 11% আমরা দেখেছি যে এক্সিকিউট হয়েছে, যেটা সর্বনিম্ন। তার মানে হলো যে আপনার আমার যে ক্রেডিট গ্রোথ, এবং আমার সাথে সাথে যেটা আমি দেখছি যে পাবলিক ক্রেডিট গ্রোথ যেটা, সেটাও দেখাচ্ছে 24%, কিন্তু সেটাও কিন্তু আপনার অনলি যে ডেভেলপমেন্ট পারপাস খরচ হচ্ছে না, যেটা আনডেভেলপমেন্ট পারপাস খরচ হচ্ছে। আবার এট দি সেম টাইম ব্যাংক যেটা প্রাইভেট ক্রেডিট গ্রোথে দিত, সেটা কিন্তু না দিয়ে তারা ট্রেজারি বিলে ইনভেস্ট করছে, বিকজ তারা রিটার্ন ওখান থেকে পাচ্ছে। তাহলে প্রাইভেট ক্রেডিট হচ্ছে না, যার জন্য প্রাইভেট ইনভেস্টমেন্ট গ্রোথ আমাদের স্ট্যাগনেন্ট আছে 22%-এর মধ্যে। আবার ঠিক সেম ওয়েতে আমাদের যে গ্রোথটা আমরা গ্রাজুয়ালি দেখেছিলাম যে আপনার 4.6 যেমন এখন ওয়ার্ল্ড ব্যাংক করছে, কিন্তু এর আগে কিন্তু আমরা দেখেছি অনেক সংস্থা থেকেই করা হয়েছে যে 4 এর মধ্যে লিমিটেড থাকবে। তার মানে হলো যে গ্রোথটা হতে হলে আমাদের প্রপারলি যে ইনভেস্টমেন্টটা, যেটা আমরা পজিটিভ রিমার্কস এর দিকে দেখেছি যে আমাদের আপনার ব্যালেন্স অফ পেমেন্ট কিন্তু পজিটিভ হয়েছে, যেখানে কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স যদিও কিছুটা আমাদের এখনো আপনার নেগেটিভ আছে, কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট কিন্তু আমাদের পজিটিভ। এবং ট্রেড ডিফিসিটটা কিন্তু আমাদের এই যে আপনি দেখেছেন যে রেমিটেন্সের $33 বিলিয়ন এই এক বছরে, যেটা কিন্তু একটা হিউজ পরিমাণ সাপোর্ট হয়েছে। তো এখন যেটা সবচেয়ে বেশি আমাদের কনসেন্ট্রেট করতে হবে, সেটা হলো যে ইনভেস্টমেন্ট। যদি আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন, তাহলেই কিন্তু আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, তাহলেই কিন্তু আমাদের যে বেস্টার মাসুম, আপনি কি মনে করেন যে এই যে বিশ্বব্যাংক বলছে যে 2026-এর শুরুতে যেহেতু জাতীয় নির্বাচন, সেক্ষেত্রে অনেকটা অনিশ্চয়তা কাটবে, যেটি আসলে বিনিয়োগকে ত্বরান্বিত করবে, বিনিয়োগ বাড়বে, ব্যবসায়ীরা নানান সময়, আমরা গত 1.5 বছরে তারা বলছিলেন যে তারা আসলে ওয়েট এন্ড সি একটা অবস্থায় আছেন, নতুন বিনিয়োগ করছেন না বা করতে সাহস পাচ্ছেন না। নির্বাচনের পরে সেই অনিশ্চয়তা কেটে যাবে বলছে বিশ্বব্যাংক, সেটি কি আমাদের গ্রোথকে ত্বরান্বিত করবে? এটা অ্যাবসলিউটলি রাইট। কারণ এখানে যেমন আপনি অনেক ইনস্টিটিউশনাল ইনভেস্টর, অনেক ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আপনি দেখেছেন যে আমাদের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কমে $1.7 বিলিয়ন, যেটা একেবারে যদি আপনি ক্যাপিটাল ইকুইটি ক্যাপিটাল ধরেন, সেটা একেবারে কম, প্রায় $500 মিলিয়ন মতো। আই মিন হিউজ লেস। এটা অনলি বিকজ হলো ইনস্টেবিলিটি ইন দি কান্ট্রি, কারণ পলিটিক্যাল কনসিস্টেন্সিটা না থাকার কারণে। যদি আমরা একটা
ভালো একটা নির্বাচন পাই এবং একটা যদি ইলেক্টেড গভর্নমেন্ট আসে, তাহলে আমরা দেখবো কিন্তু সকল ধরনের ইনভেস্টমেন্ট আসবে এখানে। যেমন ধরেন আপনার ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, অ্যাট দি সেম টাইম আমাদের যে লোকাল যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর, এবং সেটা কিন্তু দুটো দিক থেকেই হবে। আপনি যেমন একটা দিক হলো আমাদের ব্যাংকিং সেক্টর থেকে, এবং সেম টাইম আমাদের কিন্তু ক্যাপিটাল মার্কেট থেকেও। কারণ আমরা দেখছি যে এই যে এই এই ক্রাইসিস মোমেন্টে আমাদের টোটাল ইনভেস্টমেন্টটা কিন্তু স্ট্যাগন্যান্ট হয়ে আছে, আপনার ক্যাপিটাল মার্কেটও আপনার মানি মার্কেটও। তাহলে এখন যখনই এই পলিটিক্যাল স্টেবিলিটি আসবে, এবং আপনি যদি ক্রাইসিস যেগুলি, যেমন ধরেন আমাদের যে ইউটিলিটি আনসার্টিনটি যে কাজগুলি করছে, যেমন ইলেকট্রিসিটি হতে পারে, আপনার গ্যাস হতে পারে, এবং আপনি রিসেন্টলি দেখেছেন যে এলপিজির যেই সিচুয়েশন, এগুলি যদি কেটে যায় তাহলে কিন্তু আমাদের প্রচুর ইনভেস্টমেন্ট বাড়বে। এবং আপনি দেখেন $460 বিলিয়ন ইকোনমিতে এই যে সিচুয়েশনটা আমরা পার করছি, সেটা কিন্তু লং টার্ম সাস্টেইন করবে না। এটা কিন্তু একটা এই ফেব্রুয়ারিতে যদি আমরা প্রপার একটা ভালো ইলেকশন হয়, যেটা ক্রেডিবল ইলেকশন এবং অ্যাকসেপ্টেবল হয় যদি সবার কাছে, তাহলে কিন্তু আপনি দেখবেন প্রচুর ইনভেস্টমেন্ট ফ্লো হবে এবং প্রচুর এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে, এবং আমাদের গ্রোথ জেনারেলি যেটা 4.6 এক্সপেক্ট করে, আমার কাছে মনে হয় যে এর চাইতে আরো বেশি হবে, যদি আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি এবং ইনস্টেবিলিটি যে ক্রাইসিস গুলি, এই জিনিসগুলি না থাকে, এবং যদি একটা ইনক্লুসিভ একটা ইলেকশন হয়। যে পর্যায়ে আছে আমরা জানি যে কমে আসছে, কিন্তু সেটা যে লক্ষ্যের জায়গাটা আমরা বাংলাদেশ ব্যাংককেও বারবার বলতে শুনেছি যে 4 থেকে 5% হয়েছে, মানে 4 থেকে 5% হয়তো নিয়ে আসতে পারবে, এরকম আমরা আসার কথা শুনেছি, কিন্তু এখনো 8-এর উপরে যেটি আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গাটাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে আমরা কি, আপনি মনে করেন যে আগামী নতুন সরকার আসলে মূল্যস্ফীতি রাতারাতি নিয়ন্ত্রণে চলে আসবে, 4-5-এর ঘরে আসবে? এবং এখন যে আরেকটা প্রশ্ন করতে চাই যে যে কারণে আসলে নীতি সুদ হার বাড়ানো হয়েছিল বা কয়েক দফা বাড়ানো হয়েছে, যেটার কারণে ব্যবসার খরচ বেড়েছে, ব্যবসায়ীরা বারবার বলছেন যে সুদের হারে আসলে তারা নতুন বিনিয়োগ করতে পারছে না। সেই জায়গাটাতে এখন কি মানে বাংলাদেশ ব্যাংক কি চিন্তা করতে পারে কিনা নীতি সুদ হারটা আবারও একটু কমিয়ে আনা, ব্যবসায়ীদেরকে একটু রিলিফ দেওয়া, সেই জায়গাটা সুযোগ হয়েছে, মানে সময়টা হয়েছে? না, সেটাই অ্যাবসলিউটলি আপনি যে ইস্যুটা নিয়ে আসছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের একার পক্ষে কোনোভাবে সম্ভব না আমাদের দেশের ইনফ্লেশন কমানো, যেটা অন্য দেশে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রির যদি স্যাম্পল নিয়ে আসেন, সেটা কিন্তু বাংলাদেশে ডাজন্ট ওয়ার্ক। কারণ বাংলাদেশে কিন্তু আপনি দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই যে পলিসি রেটটা 10% রাখার একটাই রিজন, সেটা হলো যে ইনফ্লেশনটাকে রিডিউস করা। কিন্তু যতই উনি চেষ্টা করুক, সেটা উনি 8%-এর মাঝে নিয়ে আসছেন। কিন্তু ধরেন আমাদের যে সাপ্লাই চেইনে যে ডিসরাপশন, যেমন ধরেন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হয়, যে কস্টটা তার ইনকার করে, তো এই যে এই ডিসরাপশনটা তো বাংলাদেশ ব্যাংকের যে থিওরিটিক্যাল যে অ্যাপ্লিকেশন, সেটা দিয়ে কখনোই সম্ভব হবে না। সেটাতে অবশ্যই বাণিজ্য মন্ত্রণালয় ইন্টারভেনশন লাগবে, অ্যাট দি সেম টাইম স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইন্টারভেনশন লাগে। অনলি যদি এই ইন্টারভেনশনটা হয়, তাহলেই কিন্তু সেই ইনফ্লেশনটা আপনি আমার মনে হয় 3 to 4-এর মধ্যে নিয়ে আসতে পারবেন। এবং এটা সম্ভব অনলি তখনই যখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট থাকবে, তাদের একটা ম্যান্ডেট থাকবে, এবং তারা যদি উইলফুল ইন্টেনশন করে, অবশ্যই এটা সম্ভব। কারণ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি এটা পসিবল। আপনি শ্রীলঙ্কার মতো 70% পর্যন্ত ইনফ্লেশন চলে গেছে, সেটা পরে মাইনাসে পর্যন্ত নিয়ে আসছে। তো এগুলি দিজ আর পসিবল, এবং সব দেশেই এটা করিয়ে দেখিয়েছে। তো আমাদের দেশে এটা ইম্পসিবল হওয়ার কিছু নেই। আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি ক্রাইসিস সিচুয়েশন ছিল, সেটা রিজার্ভ, এবং সেই রিজার্ভ আমরা দেখেছি 28 বিলিয়ন পর্যন্ত নিয়ে গেছে। আমরা দেখেছি যে কারেন্সি এক্সচেঞ্জ, যেটা সব সময় ধরা হয়েছিল যেটা একটা হিউজ ভলেটাইল হবে, কিন্তু আমরা দেখেছি সেইটাকেও আপনি দেখেছেন যে একেবারে 120 to 22 টাকার মধ্যে রেখেছে। তার মানে হলো এই যে দুটো জিনিস সাথে সাথে আপনি দেখেছেন যে ইম্পোর্টটা কিন্তু আমাদের $5.5 বিলিয়ন, প্লাস আমাদের এক্সপোর্টটাও কিন্তু এতদিন কনসিস্টেন্ট ছিল $4.4 বিলিয়ন, তার থেকে একটু কমেছে।
এখন যেটা করতে হবে যে আমাদের মেশিনারিজ হিউজলি ইম্পোর্ট যেটা বন্ধ হয়ে রয়েছে সেটাকে ইম্পোর্ট করতে হবে, আমাদের এক্সপোর্টটা আরো ডাইভার্সিফাই কিভাবে করা যায়। এবং এই যে রেমিটেন্স আমরা দেখছি যে আপনি দেখেছেন যে ডিসেম্বরে $3 বিলিয়ন উপরে চলে আসছে, কিন্তু এই কনসিস্টেন্সি কিন্তু সবসময় থাকবে না। সেই জন্য আমাদের যেইভাবে রেমিটেন্স সাথে আমাদের এক্সপোর্ট এবং ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই জায়গাগুলিতে আরো এমফাসাইজ করতে হবে, এবং ইনভেস্টমেন্টটাকে এমন ভাবে করতে হবে যে আপনার এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয়। আর যদি এমপ্লয়মেন্ট ক্রিয়েট হয় তাহলে আপনি কিন্তু দেখবেন যে আমাদের গ্রোথ কিন্তু অনেক বেশি হবে। কারণ আপনি এই যে ওয়ার্ল্ড ওয়াইড যে ক্রাইসিস চলছে, বাংলাদেশ কিন্তু একটি আপনি জানেন যে নিশ্চিত সবাই চিন্তা করে যে একটা ভালো গ্রোথ এবং এটা অনেক গ্রোথ হওয়ার মতো একটা পজিশনে আছে। এবং অন্য যারা বিভিন্ন দেশ থেকে যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে আসছে বাংলাদেশে, তারা দেখেছে একটা হিউজ অ্যামাউন্টের রিটার্ন তারা পায়, যেটা অন্য দেশে কিন্তু তারা ইনভেস্টমেন্ট করে সেই সার্টেন বা সেই রিটার্নটা তারা পায় না। সেই জন্য আমার কাছে মনে হয় যে এখানে হিউজ পটেনশিয়ালিটি আছে। অনলি থিং আমাদের যেটা ল অ্যান্ড অর্ডার এবং এই পলিটিক্যাল ইনস্টেবিলিটিটা, এইটাকে ক্রাইসিস মোমেন্ট থেকে আমাদেরকে ওয়ে আউট করতে হবে এবং রাইট পলিসি অ্যাপ্লাই করতে হবে। রাইট। মিস্টার মাসুম, আপনি আমাদের সাথে থাকুন। আমরা প্রতিদিনকার মতো আজকেও এই পর্যায়ে দেখে নিতে চাই পত্রিকাগুলোর বাণিজ্য বিষয়ক যে সংবাদ। দর্শক, আমার কাছে প্রথমেই যে সংবাদটি রয়েছে দৈনিক কালের কণ্ঠ, তারা বলছে 5 ব্যাংকের আমানতকারীরা 2 বছরের মুনাফা পাবেন না। এটি গতকালের বাংলাদেশ ব্যাংকের ঘোষণা, এবং সেখানে আমরা দেখছি যে 2024-25 সালে যেই এই 5টি ব্যাংক, যে SIBL, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক সহ যে ইসলামিক ঘরানার যে 5টি ব্যাংক রয়েছে, সেই 5 ব্যাংকের যে গত 2 বছরে যে মুনাফা হয়েছে তারা পাবে না, কারণ এই 5 ব্যাংক ভেঙে নতুন ব্যাংক করা হয়েছে। সেখানে আমানতকারীর একটি লোকসান করতে যাচ্ছে। পরের সংবাদটি আমরা দেখছি, IPO প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াবে নতুন বিধিমালা। শেয়ারবিজের সংবাদ, শেয়ার মার্কেটের IPO নিয়ে এই সংবাদটি তারা করেছে, যেখানে বলা হয়েছে নতুন বিধিমালায় IPOর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের মাঝে বরাদ্দ দিতে লটারি পদ্ধতি ফিরিয়ে আনা হয়েছে। ফলে ভবিষ্যতে IPOতে আসা কোম্পানি শেয়ার লটারির মাধ্যমে বণ্টন করা হবে। এইটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইব। আমরা পরের সংবাদটিতে চলে যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন, তারা বলছে যে চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি হবে 4.6%। বিশ্বব্যাংকের এই প্রতিবেদনটি, যেটি নিয়ে আমরা আলোচনা করছি, সেটা নিয়ে তারা সংবাদ করেছে। বিজনেস স্ট্যান্ডার্ড, TVS সংবাদ, যদি দেখি, দেশে আসা বেশিরভাগ স্বর্ণই অবৈধ বলছে NBR, প্রকৃত ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার আহ্বান বাজুসের। এটি আসলে গতকালকে বাজুসের সাথে বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের একটি বৈঠক হয়েছে। সেখানে NBR চেয়ারম্যান বলেছে, বৈধ পথে স্বর্ণ আমদানির জন্য বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে দাবি উত্থাপন করলে সেক্ষেত্রে NBR সহায়তা করবে। তিনি বলেছেন যে বাংলাদেশে যে স্বর্ণগুলো আসছে, বেশিরভাগ স্বর্ণ অবৈধভাবে আসছে। বৈধভাবে স্বর্ণ আমদানির ক্ষেত্রে নীতিমালা সহজ করার তিনি প্রয়োজনীয়তার কথা বলেছেন। পরের সংবাদটি দৈনিক বণিক বার্তা, তারা বলছে ভোটের আগের মাসে রেমিটেন্স 72% প্রবৃদ্ধি। আমরা জানি যে 5 আগস্টের পর, অর্থাৎ 24-এর 5 আগস্টের পর থেকে রেমিটেন্সের যে প্রবাহ আমরা দেখছি সেটি অব্যাহত আছে, এবং ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে রেমিটেন্সের পরিমাণটা এই মাসে আরও বেশি বেড়েছে। সামনে রোজার ঈদ আছে, কোরবানি ঈদ আছে। আমরা সব কিছু মিলে আমরা আশা করতে পারি যে রেমিটেন্স আরও বাড়বে। এটি আমাদের জন্য খুবই দরকার, কারণ আমরা জানি রপ্তানি গত 5 মাস ধরে কমেছে। আমাদের সাথে ব্যারিস্টার মাসুম আছেন। আমি এই পর্যায়ে আপনার কাছ থেকে 2টি বিষয় একটু জানতে চাইবো। এখানে একটি বিষয় হচ্ছে 5 ব্যাংকের আমানতকারীরা 2 বছরের মুনাফা পাবেন না। এই সিদ্ধান্তটা আসলে কি মানে ম্যান্ডেটরি ছিল, মানে এছাড়া তো খুব বেশি কিছু উপায়, মানে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ক্ষেত্রে বলেছে অর্থ ফেরত দিবে, কখন পাবে আমরা জানি না, কিন্তু এই সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখেন? এটি কি আমানতকারীদের পাওনা তারা পাবে না? এইটা একটা যেটা হয়েছে, আমরা যেটা দেখেছি যে 5টি ব্যাংকের যে ব্যাংক অর্ডিন্যান্স রেজুলেশন 2025 এর মাধ্যমে যে মার্জার করেছে, মার্জার কি এটা অ্যাকচুয়ালি একটা আপনার কম্বো হয়েছে, মার্জার এন্ড অ্যাকুইজিশন ওইভাবে বলা যেতে পারে। তো এখানে যেটা হয়েছে যে ব্যাংকগুলির সিচুয়েশন খুব খারাপ ছিল। আপনি দেখেছেন কিছু
ব্যাংকের 95 পর্যন্ত নন পারফর্মিং লোন ছিল এবং একটি বিশেষ গোষ্ঠীর হাতে এই ব্যাংকগুলি ছিল। এখন এখানে যারা বিনিয়োগকারী, স্পেশালি যারা ধরেন ডিপোজিটর, এখানে ডিপোজিটরদেরকে কিন্তু আপনি যতটা দিচ্ছে এই ধরনের ক্রাইসিস সিচুয়েশনে স্টেট কিন্তু অনেক বেশি দিচ্ছে। কারণ স্টেট যেই টাকাটা দিচ্ছে 20,000 কোটি টাকা এখানে দিচ্ছে, এই টাকাটা কিন্তু ব্যাংক লোনের মাধ্যমে কিন্তু এই টাকাটা দিচ্ছে। কারণ আমাদের জানেন যে আপনি এনবিআর এর যে কালেকশন, সেই রেভিনিউ কালেকশন আমাদের অনেক কম। যেমন এই লাস্ট 5 মান্থসে যদি আপনি দেখেন 1,73,000 কোটি টাকা আমাদের কি বলে টার্গেট ছিল, সেখানে 24,000 কোটি টাকা ল্যাক্স মানে 1,48,000 কোটি টাকা তারা কালেক্ট করেছে। তার মানে হলো আমাদেরকে ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এটা কিন্তু বড় করে, গভর্নমেন্ট বড় করে এই টাকাটা, এই যে আপনি দেখেছেন যে সম্মিলিত ব্যাংক যেটা এখানে দিচ্ছে। এখন যেটা হলো এখানে যারা ডিপোজিটর, তারা যেহেতু তাদের ডিপোজিট রিটার্ন পাচ্ছে, অ্যাট দি সেম টাইম তারা কিছু ইন্টারেস্ট বা তাদের কিছু রিটার্ন তাদেরকে দিবে। কিন্তু অন দি আদার হ্যান্ড আপনি যদি কল্পনা করেন যারা সেকেন্ডারি মার্কেটে ইনভেস্টর ছিলেন এই 5টি ব্যাংকে, এই সেকেন্ডারি মার্কেটে যারা ইনভেস্টর, ইনোসেন্ট ইনভেস্টর, তারা কিছুই জানে না, তারা যেই ডেটার বেসিসে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং ডিএসির যেই ডাটার বেসিসে তারা ইনভেস্ট করেছে, সেই ডাটাতে সব পজিটিভ ছিল এবং ডিভিডেন্ড পর্যন্ত তারা রেগুলার বেসিস দিয়েছে। সেইভাবে ইনভেস্ট করার পরে আজকে হঠাৎ করে রেগুলেটরি বডি এসে বলছে যে তাদের সমস্ত শেয়ার শূন্য হয়ে গিয়েছে। তাহলে চিন্তা করেন যারা ক্ষুদ্র বিনিয়োগকারী ছিল সেকেন্ডারি মার্কেটে, তাদের অপরাধ, জিরো অপরাধ, কোনো ধরনের অপরাধ ছাড়া তাদের টোটাল ইনভেস্টমেন্টটা সরকার স্ট্রেইট জিরো করে দিল। কিন্তু অন দি আদার হ্যান্ড যারা ডিপোজিটর এখানে, তারা কিন্তু বাংলাদেশ ব্যাংকের যেহেতু রেসপন্সিবিলিটি, বাংলাদেশ ব্যাংক তাদেরকে টাকা রিটার্ন, সেই দায়িত্ব নিয়ে রিটার্ন দিচ্ছে। কিন্তু ইন্টারেস্টটা, এটা যে ক্রাইসিস সিচুয়েশনে এটা মেনে নিতে হবে যে টাকাটা যেহেতু ডিপোজিটটা পাচ্ছে এবং এইটা সকলকেই আলটিমেটলি শেয়ার করতে হবে, কারণ এইটা তো ওই ট্যাক্স পেয়ারদের মানিটাই কিন্তু দিচ্ছে এখানে, টাকাটা তো অ্যাকচুয়ালি লুট হয়ে গিয়েছে। জি, বুঝতে পেরেছি। বেসা মাসুম, এখানে একটা প্রশ্ন আমার আপনাকে করতে হচ্ছে, আপনি যেহেতু আইনের মানুষ, আইনজীবী, এই জায়গাটাতে কি মানে আমাদের কি আইনের কোনো এই আইনটাকে আপনি বৈষম্যমূলক মনে করেন কিনা, যেখানে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে যদি কোনো ব্যাংক এই ধরনের সমস্যাগ্রস্ত হয়ে পড়ে বা মার্জার হয়, সেক্ষেত্রে বিনিয়োগকারীদের বা যারা শেয়ার হোল্ডার আছে তাদের অর্থের কোনো, তাদের শেয়ারের কোনো মূল্যই থাকবে না, রাতারাতি তারা পরের দিনই শূন্য হাতে তাদেরকে মানে তাদেরকে কিছুই দেওয়া হবে না। এই আইনটা কি ঠিক আছে আপনার কাছে মনে হয়, নাকি এটা সংশোধন করা দরকার? এটা তো আইন না অ্যাকচুয়ালি, এটা এখানে স্টেট তার সিটিজেনের সাথে ফ্রড করেছে। স্টেট বলতে গভর্নমেন্ট, গভর্নমেন্ট বলতে সরকার, বলতে এখানে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যেমন দুটো আইন, একটা হলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993, আরেকটা হলো সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969। দুটো আইনের প্রিএম্বলেই বলে দিয়েছে যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সেট আপ করাই হয়েছে টু প্রোটেক্ট দি ইন্টারেস্ট অফ দি ইনভেস্টার্স, এই ক্ষুদ্র বিনিয়োগকারীদের ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য। এখানে প্রত্যেকটা ব্যাংকের 3টা অডিট হয়েছে, একটা বাংলাদেশ ব্যাংক করেছে, একটা ইন্টারনাল অডিট হয়েছে, একটা এক্সটার্নাল অডিট হয়েছে। টাইম টু টাইম ডিএসসি এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তারা ইনভেস্টিগেশন এবং তারা এই ডাটাগুলি তাদেরকে প্রতি কোয়ার্টার বেসিস তাদেরকে দিয়েছে। তো তারা এগুলি স্ক্রুটিনি করেছে। তারা স্ক্রুটিনি করে 2024-এর ইয়ে পর্যন্ত তারা দেখিয়েছে নেট অ্যাসেট ভ্যালু পজিটিভ, তারা দেখেছে আর্নিং ইপিএস পজিটিভ, তারা দেখেছে নেট প্রফিট পজিটিভ, তারা দেখিয়েছে নন পারফর্মিং লোন লেস, তারা দেখিয়েছে ডিভিডেন্ড দিয়েছে। এখন এই জিনিসগুলি করার পরে যেখানে একজন সিটিজেন তাদের ইনফরমেশনের উপরে বেস করে শেয়ার কিনেছে, সেই সিটিজেনের কি ভুল বা সেই সিটিজেনের কি অপরাধ? যদি এটা অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধটা করেছে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, কারণ এটা তাদের দায়িত্ব ছিল এবং সরকার এটা এই লায়াবিলিটি কোনোভাবে অ্যাভয়েড করতে পারে না। এই লায়াবিলিটি সরকারের। সরকার যদি আমানতকারীদের টাকা দিতে পারে, সরকার কেন অর্ডিনারি শেয়ার হোল্ডার তাদের টাকা দিবে না? কারণ অর্ডিনারি শেয়ার হোল্ডার তো কোনো ফল্ট নেই, কারণ অর্ডিনারি শেয়ার হোল্ডার তো ডেটা ইনফরমেশন আপনি যেটা পাবলিশ করেছেন সেই ডেটার উপরে বেস করে সে শেয়ার কিনেছে, সে তো করাপশনের সাথে কোনোভাবে কানেক্টেড ছিল না।
যেহেতু সে কোনোভাবে করাপশনে কানেক্টেড ছিল না, তাহলে সরকার এখানে তাদেরকে জিরো করতে পারে না। এখন যদি আপনি বলেন যে মার্জারের যে আইন, আমরা দেখেছি যে আমাদের যে কোম্পানি অ্যাক্ট 1994 এর সেকশন 228 এবং 229, সেই অনুযায়ী যদি আপনি বলেন তাহলে মার্জার অলওয়েজ একটা স্কিম তৈরি হবে এবং এই স্কিমে আপনি রেশিও এক্সচেঞ্জ করবেন এই ব্যাংকগুলির। এটা হইতে পারে আর্নিং পার শেয়ার বেসিস, এটা হতে পারে কোটেড প্রাইস বেসিস, এটা হতে পারে নেট অ্যাসেট ভ্যালু বেসিস। তাহলে আপনি এই যে একটা কম্বো প্রজেক্ট করলেন, যেটা পলিসি সিদ্ধান্ত নিলেন, সেই পলিসি সিদ্ধান্তে তো আইন বলে এখানে আপনার কিছু না, কারণ ব্যাংক কোম্পানিজ অ্যাক্ট 1991 এর যদি সেকশন 77 বলেন, সেখানেও বলা আছে স্কিমের কথা। কিন্তু আপনি করেছেন অর্ডিন্যান্স, এই যে ব্যাংক রেজুলিউশন অর্ডিন্যান্স 2025, সেখানে আপনি করেছেন আমানতকারীদের জন্য, কিন্তু সেখানে শেয়ার হোল্ডারদের, ক্ষুদ্র বিনিয়োগকারীদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করা হয় নাই। এই জায়গায় কি তাহলে বিনিয়োগকারীদের আসলে আইনের আশ্রয় বা আদালতে যাওয়ার সুযোগ আছে কিনা, এবং সেই ধরনের কোনো পদক্ষেপ এখন পর্যন্ত আমরা আসলে দেখতে পাইনি। মানে এখানে আইন কি বলে, একটু যদি আপনি একটু ব্যাখ্যা করতেন খুব ছোটভাবে। এইটা স্পেসিফিকলি ইটস এ ভায়োলেশন অফ দি ফান্ডামেন্টাল রাইটস অফ এ সিটিজেন। আর্টিকেল 42 আপনাকে আমাদের কনস্টিটিউশন সে রাইট দিয়েছে, এবং আপনাকে আমাদের যে কনস্টিটিউশনের যে প্রিএম্বল, যে স্পিরিট, সেই রাইট আপনাকে দিয়েছে যে কোনোভাবে ডিসক্রিমিনেশন করা যাবে না। তাহলে আপনি যেখানে ডিপোজিটরদের টাকা দিচ্ছেন, কেন আপনি ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা দিবেন না, যারা ম্যানেজমেন্টে ছিল না, যারা বোর্ডে ছিল না, যাদের কোনো ফল্ট নেই? আপনার ডাটা বেসিস তারা ইনফরমেশন, আপনি যেই ইনফরমেশন আপলোড করেছেন, এটা ডিএসসির বোর্ডে, আপনি যদি ডিএসসি ঢাকা স্টক এক্সচেঞ্জের আপনি দেখবেন ওয়েবসাইটে তারা আপলোড করেছে, সেই ডাটা বেসিস এই ক্ষুদ্র বিনিয়োগকারীরা ইনভেস্ট করেছে। তাহলে এই ক্ষুদ্র বিনিয়োগকারীদের ফল্ট কোথায়? এখানে দুটো রিট অলরেডি হয়েছে, সেই দুটো রিট অলরেডি, সেটা হলো আইনকে চ্যালেঞ্জ করে হয়েছে এবং সেইটা পেন্ডিং আছে হাইকোর্টে। বাট আরেকটা রিট একটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের পক্ষে হয়েছিল, কিন্তু সেই রিটটা হওয়ার পরে কোর্ট এটা সামহাও, যেটা গভর্নমেন্টের পলিসি সিদ্ধান্ত দেখে এটাকে রিজেক্ট করে দিয়েছে। বাট সেটা এগেইনস্টে তারা আবার অ্যাপিলেট ডিভিশনে যাবে, যে তাদের রাইটটা যেটা অ্যাক্রু হয়েছে সেটা এস্টাবলিশ করার জন্য। বুঝতে পেরেছি। আমরা নিশ্চয়ই এই জায়গাটাতে একটা সমাধান আসতে হবে, কারণ বিনিয়োগ করে যখন সে বিনিয়োগ করছিল তখন তো আসলে এই ব্যাংকগুলোর ব্যাপারে বাংলাদেশ ব্যাংক তাদেরকে সতর্ক করেনি, বা এখানে বিনিয়োগ করা যাবে না, বা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকেও কিন্তু এই ধরনের কোনো নির্দেশনা ছিল না। সেই জায়গাটাতে বিনিয়োগকারীরা তারা পুরো দায় কেন নেবে, এই প্রশ্নটা নিশ্চয়ই এসে দাঁড়িয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ জনাব মাসুম, আপনাদের সাথে সময় দিয়েছেন এবং চমৎকারভাবে আপনি পুরো বিষয়টি ব্যাখ্যা করেছেন। আপনার সাথে আবারও কথা হবে। দর্শক, এরই সাথে আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে একটি বিরতির সময় হয়েছে, ফিরবো একটু পর, সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। দেশের বাজারে আরেক দফা বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরিতে বেড়েছে সর্বোচ্চ 2625 টাকা, যা দেশের বাজারে স্বর্ণের দামের ইতিহাসে সর্বোচ্চ। আজ থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। গতকাল এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। নতুন ঘোষণা অনুযায়ী প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম 2,34,680 টাকা, 21 ক্যারেটের প্রতি ভরি 2,24,007 টাকা এবং 18 ক্যারেটের দাম ভরিতে 1,91,989 টাকা। এছাড়া পুরাতন বা সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি ভরি 1,57,231 টাকায়। এদিকে বাজারকে প্রতিযোগিতামূলক করতে স্বর্ণের আমদানি নীতিমালা সহজ করা দরকার বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, স্বর্ণ আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহিত করা গেলে বন্ধ হবে চোরা কারবারি, বাড়বে রাজস্ব আয়। স্বর্ণ আমদানির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে অনুমতিপত্রের জন্য আবেদন থেকে শুরু করে স্বর্ণ খালাস পর্যন্ত সময় লাগে গড়ে 30 থেকে 35 দিন। এই দীর্ঘ সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম $200 থেকে $300 পর্যন্ত ওঠানামা করে। পাশাপাশি আমদানি পরবর্তী 7.5% ট্রেড ভ্যাট প্রাথমিক অবস্থাতেই স্বর্ণের মূল্য বৃদ্ধিতে প্রভাব ফেলে। বুধবার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে মিট দ্য বিজনেস অংশীজন সভায় এসব জটিলতার কথা তুলে ধরেন বাজুস নেতারা। সময়ের দীর্ঘসূত্রিতার ফলে ব্যয় বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক মুনাফা কমে যাচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।
প্রকাশ করছে, আবার প্রতিষ্ঠানে তৈরি হয়েছে। শুধু তাই নয়, ব্যবসায়ীরা বলেন অতিরিক্ত মূল্য সংযোজন করের কারণে বিদেশ থেকে স্বর্ণ কেনার সঙ্গে সঙ্গে দেশের বাজারে এর দাম 25 থেকে 30 হাজার টাকা বেশি হয়। পদ্ধতিগত ও উৎপাদনগত কারণেও বাড়ে স্বর্ণের দাম। ইম্পোর্টে 5% ভ্যাট, এখন আমরা যখন ক্রেতার কাছে বিক্রি করবো তখন 5% ভ্যাট। মানে আমি তো কোনো ভ্যাটে আমি দেবো না, সমস্ত ভ্যাটটাই তো আমি যে 5% ভ্যাট আমি ইম্পোর্টারকে দিয়ে দিচ্ছি, সেই ভ্যাটটা তো আলটিমেটলি আপনার ক্রেতার উপর দিয়ে পড়ছে। ক্রেতাকে আমি একদম দিচ্ছি 5%। এই সমস্যার সমাধানে স্বর্ণ আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহিত করা গেলে চোরা কারবারি বন্ধের পাশাপাশি রাজস্ব আয় বাড়বে বলে জানান এনবিআর চেয়ারম্যান। এ সময় করকে জনগণের হক উল্লেখ করে কর ফাঁকি দিয়ে জনগণের হক নষ্ট না করার আহ্বান জানান তিনি। যারা ব্যবসায় আছে তাদেরকে ইম্পোর্ট করা, আর আমি মনে করি কোনো ইম্পোর্টের বিষয়ে যে ইম্পোর্ট করতেছে তাকে ইম্পোর্ট করতে দেওয়া উচিত, যাতে করে কম্পিটিশনটা ঠিক থাকে এবং প্রবলেমগুলো আমাদের দিক থেকে যেগুলো আছে সেগুলো সলভ করি। আর আমদানি ক্ষেত্রে যেটা সহজ করা দরকার, নীতিমালা অথবা গভর্নমেন্টের যে লাইসেন্স। দেশে স্বর্ণের অবৈধ প্রবেশের সাথে এনবিআর এর কর্মকর্তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলে মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। জানান এ খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে এনবিআর। আমরা বলছি যে এই জায়গাটাতে আমরা ডিসিপ্লিন আনতে চাই। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে জেনে নেব পুঁজিবাজারের লেনদেনের সবশেষ পরিস্থিতি। মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। ঢাকার পুঁজিবাজারে ডিএসসির প্রধান সূচক খুব সামান্য পরিমাণ কমেছে, যদিও কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে ইতিবাচক ধারায় ছিল। আর ডিএসসি সরিয়া ইন্ডেক্স এবং ডিএস30 দুটোই কিছুটা খুব অল্প পরিমাণে বেড়েছে দেখতে পাচ্ছি। তবে লেনদেন বরাবরের মতোই তলানিতে রয়েছে। 270 কোটি টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত। লেনদেনে অংশ নেওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 120টির, কমেছে 188টির এবং অপরিবর্তিত আছে 89টি দর। দর্শক, আবারও সময় হয়েছে বিজনেস আওয়ারের আরেকটি বিরতির। সাথেই থাকবেন, আশা করছি। দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে ফিরছি। আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে আবারও স্বাগত জানাচ্ছি। নীতি সহায়তার অভাবে নানামুখী সংকটে রয়েছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং খাত। এমন অভিযোগ করে খাত সংশ্লিষ্টরা বলছেন, তৈরি পোশাক শিল্পের রপ্তানি অব্যাহত রাখতে এই খাতের আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবনের কোনো বিকল্প নেই। রাজধানীতে 15তম গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকার গঠন করতে পারলে ব্যবসা সহজীকরণ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে বিএনপি। তৈরি পোশাক সহ রপ্তানিমুখী একাধিক শিল্পের প্রয়োজনীয় বিভিন্ন উপাদান এবং প্যাকেজিং সামগ্রী তৈরি ও সরবরাহে শতভাগ চাহিদা পূরণ করে আসছে গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাত। তবে নীতি সহায়তার অভাবে এখনও নানামুখী সংকটে জর্জরিত এ খাত। এমন সব সংকটের মধ্যেই বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে 4 দিনব্যাপী 15তম গার্মেন্টস, অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং এক্সপো 2026, যেখানে তুলে ধরা হয়েছে আধুনিক প্রযুক্তি, কমপ্লায়েন্স ও প্রতিযোগিতামূলক সক্ষমতার নানা দিক। উদ্বোধনী অনুষ্ঠানে খাত সংশ্লিষ্টরা বলেন, গার্মেন্টস শিল্পে টিকে থাকতে আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনের বিকল্প নেই। বন্ডের অপব্যবহার হচ্ছে বলেও অভিযোগ করেন তারা। বিশ্ব ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী $700 বিলিয়ন চাহিদা, আমরা কতটুকু আমরা দিতে পারতেছি না নীতি সহায়তার কিছু ছোট ছোট কারণে। আপনারা জানেন 300 জিএসএম এর নিচে কোনো পণ্য আপনার বন্ডে ইপিজেড এর বাইরে আনা সম্ভব না। যারা বন্ডের অপব্যবহার করে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর ব্যবস্থা নেন, আমরা আপনাদের পাশে আছি। কারণ ওই কিছু সংখ্যক বন্ডের অপব্যবহারকারী দুর্বৃত্তদের কারণে পুরো সেক্টর সাফার করবে, এটা হতে পারে না। এ সময় ব্যবসায়ীদের অভিযোগের প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, বন্ড অডিট শিথিল সহ ব্যবসা সহজ করতে কাজ করছে এনবিআর। আপনাদের সাথে যেটা সরাসরি সম্পৃক্ত যে বন্ড, যেটা নিয়ে বারবার কথা হচ্ছে, আমার সাথে পাশাপাশি কথা, আমি নিজেও কনভিন্স না যে আমি কি মাল আনলাম সেটা রেকর্ডেড, আমি কি মাল বিদেশে পাঠালাম সেটাও রেকর্ডেড, তাহলে আমাকে প্রতি বছর কেন অডিট করতে হবে? এটারও আমরা একটা জোটসই সমাধান বের করব। সরকার গঠন করতে পারলে ব্যবসা সহজীকরণের পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আশ্বাস দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে হবে না, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে। অর্থাৎ সকলের অংশগ্রহণের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, লেভেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে, যাতে করে তারা দেশের বাইরে বিশ্ব
অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। এবারের প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে চায়না, কোরিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া সহ 18টি দেশের 350টি প্রতিষ্ঠান। 1500 স্টলে গার্মেন্টস অ্যাক্সেসরিজ এবং প্যাকেজিং সংশ্লিষ্ট পণ্য ও মেশিনারি প্রদর্শন করছে তারা। আবি আব্দুল্লাহ, নিউজ 24, ঢাকা। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া শুল্ক নীতিতেও দমাতে পারেনি চীনের রপ্তানি। 2025 সালের প্রথমবারের মতো $1 লাখ কোটি বেশি রপ্তানি আয়ের রেকর্ড গড়েছে দেশটি। যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিলেও এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায় চীনা পণ্যের বিক্রি বেড়েছে বহুগুণ। বিশেষ করে গ্রিন টেকনোলজি এবং এআই পণ্যের বিশ্বজোড়া চাহিদায় এই প্রবৃদ্ধির মূল কারণ। তবে আবাসন সংকটের জেরে চীনের নিজস্ব আমদানি খুব একটা বাড়েনি। বিশ্লেষকরা বলছেন, বিশ্বজুড়ে সস্তা চীনা পণ্যের এই জোয়ার আগামী দিনে নতুন বাণিজ্যিক উত্তেজনার জন্ম দিতে পারে। বাংলাদেশ, পাকিস্তান সহ 75টি দেশে ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের খবর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বলেছে রয়টার্স। এছাড়া ফক্স নিউজ এই খবর প্রকাশ করে, যাতে বলা হয় অনির্দিষ্টকালের জন্য ভিসা স্থগিতের এই কার্যক্রম শুরু হবে আগামী 21 জানুয়ারি। এর ফলে বিশ্বের প্রায় 200টির দেশের মধ্যে 1/3-এরও বেশি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন করে ভ্রমণের পথ কার্যত বন্ধ হয়ে যাবে, যার প্রভাব পড়বে কাজ এবং ভ্রমণ পরিকল্পনার উপর। দর্শক, এই ছিল আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারের আজকের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।